আসসালামু আলাইকুম। আজকের বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধ বিমানের দুর্ঘটনা ভারতের প্রতিরক্ষা প্রকল্পে নতুন চাপ সৃষ্টি করেছে। বিশেষজ্ঞদের মতে 4 দশক ধরে উন্নয়ন করা তেজস এখন আন্তর্জাতিক বাজারে রফতানির সম্ভাবনা হারাতে পারে। শুক্রবারের দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়, তবে এটি প্রভাব ফেলেছে তেজসের আন্তর্জাতিক প্রদর্শনীতে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মিচেল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডগলাস বার্কি মনে করেন, এই ধরনের দুর্ঘটনা বড় সাফল্যের প্রদর্শনীতে নাটকীয় ব্যর্থতার বার্তা দেয়। তবে দীর্ঘমেয়াদে তেজস পুনরায় গতি ফিরে পেতে পারে। তেজস প্রকল্প 1980 এর দশকে মিগ-21 এর বিকল্প হিসেবে শুরু হয়। দুবাই দুর্ঘটনার পর রফতানি প্রায় অনিশ্চিত হয়ে গেছে। পূর্ব এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় সম্ভাব্য বাজার ধরা হয়েছিল এই যুদ্ধ বিমানের। তবে প্রথম অগ্রাধিকার ছিল দেশীয় চাহিদা পূরণ। ভারতীয় বিমান বাহিনী আইএএফ এ প্রয়োজনীয় যুদ্ধ বিমান নেই। এক কর্মকর্তা জানান, তেজস্বই ছিল তাদের বিকল্প, কিন্তু উৎপাদন জটিলতায় সমস্যা হচ্ছে। তাই অস্থায়ীভাবে ভারত বেশি রাফাল কেনার দিকে ঝুঁকছে। বর্তমানে আইএফ এর বহরে প্রায় 40টি তেজস রয়েছে। পাশাপাশি মার্কিন F-35 এবং রুশ সুখোই 57 নিয়ে আলোচনা চলছে। বিশ্বের বড় অস্ত্র আমদানিকারক হিসেবে ভারত তেজসকে আত্মনির্ভরতার প্রতীক হিসেবে তুলে ধরেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023 সালে তেজসে উড্ডয়ন করেছেন। প্রকল্পের উন্নয়ন আগে ব্যাহত হয়েছিল পারমাণবিক পরীক্ষার পর পশ্চিমা নিষেধাজ্ঞা এবং দেশীয় ইঞ্জিন নির্মাণে ব্যর্থতার কারণে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের ফেলো ওয়াল্টার লডউইক উল্লেখ করেছেন, তেজসের প্রকৃত গুরুত্ব বিদেশি বিক্রিতে নয়, বরং ভবিষ্যতের যুদ্ধবিমান প্রযুক্তির ভিত্তি তৈরি করতে। এয়ার শোতে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট ছিল। পাকিস্তান JF-17 থান্ডার দেখিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে এক ইঞ্জিন বিশিষ্ট তেজস আর প্রদর্শনীতে অংশ নেয়নি। দুবাই দুর্ঘটনা তাই তেজসের আন্তর্জাতিক বাজার প্রসারকে ব্যাহত করেছে, কিন্তু দেশীয় সামরিক ব্যবহার ও প্রযুক্তিগত উন্নয়নে এর গুরুত্ব এখনো রয়েছে। ইরানে সাম্প্রতিক সময়ে পারমাণবিক স্থাপনা ও সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল এবং তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে প্রশ্ন হচ্ছে, ইরানে বর্তমান সরকার পরিবর্তন করা কতটা সহজ? ইরান ও ইসরায়েলের শত্রুতা নতুন নয়। কয়েক দশক ধরে তারা স্থল, সমুদ্র, আকাশ ও সাইবার জগতে একে অপরকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। 13 জুন ইসরায়েল প্রকাশ্যে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। যদিও লক্ষ্য ছিল সামরিক, বিশ্লেষকরা মনে করেন এর দীর্ঘমেয়াদী উদ্দেশ্য ইরানের সরকারকে দুর্বল করা এবং রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করা। ইরানে বাইরের চাপে সরকার পরিবর্তনের ইতিহাস সুখকর নয়। 1953 সালে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সহযোগিতায় প্রধানমন্ত্রী মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ইরান চরমভাবে পশ্চিমা শক্তির প্রতিরোধী হয়ে ওঠে। 1979 সালের ইসলামী বিপ্লব আবার দেখিয়েছে দেশটির অভ্যন্তরীণ শক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃত্ব সহজে নড়ানো যাবে না। ইসরায়েলের হামলার সময় পারমাণবিক স্থাপনার পাশাপাশি ক্ষেপণাস্ত্র কারখানা, সেনা কমান্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরা লক্ষ্যবস্তু করা হয়। বিশ্লেষকরা মনে করছেন, এর মাধ্যমে ইসরায়েল ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব নিয়ে দেশের ভেতরে ও আঞ্চলিক মিত্রদের আস্থা নষ্ট করতে চেয়েছে, যেন বর্তমান সরকার অস্থিতিশীল হয়। ইরানিদের মধ্যে সরকার বিরোধী প্রতিক্রিয়া পুরনো, বিশেষ করে যুব সমাজ ও শহুরে বণিক শ্রেণীর মধ্যে অসন্তোষ লক্ষ্য করা যায়। তেলের মূল্য বৃদ্ধি, সামাজিক স্বাধীনতার সীমাবদ্ধতা ও রাজনৈতিক দমন হতাশা তৈরি করছে। তবে নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও ধর্মীয় প্রতিষ্ঠান সরকারকে সরাসরি উৎখাত থেকে বিরত রাখে। ইরানে বাইরের চাপ ও হামলায় সরকারের পরিবর্তন প্রায় অসম্ভব, বিশেষ করে শক্তিশালী ধর্মীয় ও সামরিক প্রতিষ্ঠানের উপস্থিতি এবং জনগণের আংশিক সমর্থন বিবেচনা করলে। ইরান ইসরায়েল সংঘাত শুধু দেশটিতে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য প্রভাবিত হয়। ইরানের ঘনিষ্ঠ মিত্র যেমন সিরিয়া, ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং লেবাননের হিজবুল্লাহ কৌশলগত অবস্থান পুনর্বিবেচনা করতে পারে।
সংঘাত তেল বাজার ও অঞ্চলের নিরাপত্তার উপরও প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, শাসন পরিবর্তন বিদেশি আগ্রাসন বা সামরিক চাপের মাধ্যমে তৎক্ষণাৎ সম্ভব নয়। ইরানের অভ্যন্তরীণ অসন্তোষ, অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা একত্র হলে ধীরে ধীরে রাজনৈতিক সংস্কার ও সামাজিক আন্দোলনের মাধ্যমে পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ আরও বড় আকার নিতে যাচ্ছে। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা দিয়েছেন, বর্তমান $600 বিলিয়ন থেকে বিনিয়োগ বাড়িয়ে প্রায় $1 ট্রিলিয়ন বা $1,00,00,000 পর্যন্ত নেওয়া হবে। বুধবার আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, ওয়াশিংটনে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় এমবিএস এই তথ্য প্রকাশ করেন। মোহাম্মদ বিন সালমান বলেন, আমার মনে হচ্ছে আজ বা কাল আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারবো আমরা $600 বিলিয়ন প্রকৃত বিনিয়োগকে বাড়িয়ে প্রায় $1 ট্রিলিয়ন উন্নীত করেছি। তিনি আরও জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন খাতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বহু গুরুত্বপূর্ণ চুক্তি করছে, যা দুই দেশের জন্য বিশাল বিনিয়োগ সুযোগ সৃষ্টি করবে। এই ঘোষণায় কিছুটা বিস্ময় প্রকাশ করে ট্রাম্প জিজ্ঞেস করেন, মানে 600 বিলিয়ন এখন 1 ট্রিলিয়ন হবে? জবাবে এমবিএস বলেন, হ্যাঁ, নিশ্চিতভাবেই। আজ যে চুক্তিগুলো হচ্ছে এগুলোই বিনিয়োগ বাড়ানোর পথ তৈরি করছে। ট্রাম্প ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনি যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ সম্মত হয়েছেন, এজন্য কৃতজ্ঞ। যেহেতু তিনি আমার বন্ধু, তাই হয়তো এটি 1 ট্রিলিয়নও হতে পারে, তবে আমাকে এটা নিয়ে আরও কিছুটা কাজ করতে হবে। তিনি যোগ করেন, 600 বিলিয়ন তো নিশ্চিত, তবে এই অঙ্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সাউদ এই বৈঠককে দুই দেশের সম্পর্কের জন্য ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, সৌদি আরব ও যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় চুক্তি করেছে, যা দুই দেশের বিনিয়োগ, কর্মসংস্থান এবং আঞ্চলিক নিরাপত্তার সহযোগিতা আরও জোরদার করবে। জার্মানি 2035 সালের মধ্যে ইউরোপের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার লক্ষ্যে বড় ধরনের পুনর্গঠন শুরু করেছে। রাশিয়ার সম্ভাব্য হুমকি ও যুক্তরাষ্ট্রের বদলে যাওয়া পররাষ্ট্রনীতির প্রেক্ষাপটে দেশটির এই উদ্যোগ আরও গুরুত্ব পেয়েছে। এ বছর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যারোটস ঘোষণা দিয়েছেন, দীর্ঘদিন অবহেলিত সেনাবাহিনীকে শক্তিশালী ও আধুনিক করে তোলাই এখন তাদের প্রধান লক্ষ্য। জোট সরকার বলছে, নতুন প্রতিরক্ষা সংস্কার আইনে লক্ষ্য পূরণে মুখ্য ভূমিকা রাখবে। পরিকল্পনা অনুযায়ী 2035 সালের মধ্যে জার্মান সেনাবাহিনীর সদস্য সংখ্যা 1,80,000 থেকে বাড়িয়ে 2,60,000-এ তোলা হবে। পাশাপাশি আরো 2 লাখ রিজার্ভ বাহিনী যুক্ত করা হবে। শুরুতে নিয়োগ স্বেচ্ছাসেবী ভিত্তিতে চলবে এবং নতুন যোগদাতারা বেশি আর্থিক প্রণোদনা পাবেন। আগামী বছর থেকে সব 18 বছর বয়সী তরুণ তরুণীর কাছে সামরিক সেবায় আগ্রহ আছে কিনা এই প্রশ্নপত্র পাঠানো হবে। পুরুষদের ক্ষেত্রে এটি বাধ্যতামূলক। 2027 সাল থেকে 18 বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষাও দিতে হবে। এই উদ্যোগ এমন সময়ে এসেছে যখন ইউক্রেনে যুদ্ধ অব্যাহত এবং যুক্তরাষ্ট্র, বিশেষ করে ট্রাম্প প্রশাসন, ইউরোপকে নিজেদের নিরাপত্তার ভার নিজেদের নিতে বলছে। অনেক বিশেষজ্ঞদের মতে রাশিয়া পরবর্তী ধাপে ন্যাটোর কোনো সদস্য দেশে হামলা চালাতে পারে। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চেথাম হাউসের গবেষক মিন্না অ্যালেন্ডার মনে করেন, ইউরোপের কেন্দ্রে অবস্থানের কারণে জার্মানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি ইউরোপের নিরাপত্তার জন্য খুবই ইতিবাচক হবে, যদিও এর বাস্তব ফল 2030-এর দশকে দেখা যেতে পারে। এর আগে জার্মান প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল কার্স্টেন ব্রয়ার সতর্ক করে বলেন, ন্যাটোকে আগামী 4 বছরের মধ্যে সম্ভাব্য রুশ আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। তার মতে এমন আক্রমণ 2029 সালেও ঘটতে পারে, তাই এখনই প্রস্তুতি জোরদার করার সময়। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে আবারও বিপজ্জনক উত্তেজনা তৈরি হয়েছে। এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে যে কোনো সময় সশস্ত্র সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।
তিনি বলেছেন, সংকটের অবসান ঘটাতে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ এখন অত্যন্ত জরুরি। দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, সিউলের বারবার যোগাযোগের আহ্বানে সাড়া দিচ্ছে না পিয়ংইয়ং, বরং সামরিক সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া বসানো শুরু করেছে উত্তর কোরিয়া, যা 1950 থেকে 53 সালের কোরীয় যুদ্ধের পরে আর দেখা যায়নি। লি জানান, আন্তঃকোরীয় সম্পর্ক বর্তমানে চরম শত্রুতাপূর্ণ অবস্থায় রয়েছে। ন্যূনতম আস্থা না থাকায় উত্তর কোরিয়া একাধিকবার বৈরী আচরণ করছে। সীমান্ত পরিস্থিতিও দ্রুত অবনতির দিকে। এবছর উত্তর কোরিয়ার সেনারা অন্তত 10 বার সীমান্ত অতিক্রম করেছে। এসব ঘটনায় দক্ষিণ কোরিয়ার সেনারা নিয়ম অনুযায়ী সতর্কতামূলক গুলি ছুড়ছে। প্রেসিডেন্ট লি জানান, 17 নভেম্বর সিউল সামরিক বিভাজন রেখা MDL বরাবর স্পষ্ট সীমা নির্ধারণ ও সংঘর্ষ রোধে সামরিক আলোচনার প্রস্তাব দেয়, কারণ সীমান্তে সামান্য সংঘর্ষ বড় যুদ্ধে রূপ নিতে পারে। পিয়ংইয়ং আগেই বলেছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া তাদের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের মহড়া। বর্তমানে দক্ষিণ কোরিয়ার প্রায় 28,500 মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। উত্তেজনা বাড়তে থাকায় অঞ্চলে অস্থিতিশীলতার আশঙ্কা বাড়ছে। আর বিশেষজ্ঞরা মনে করছেন, সংলাপ ছাড়া এই সংকট সহজে কাটবে না।